শুধু ২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ ছিল ২,৩০,০০০ কোটি টাকা। এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানী ধানমন্ডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তারা জানিয়েছে, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিবন্ধিত কোম্পানির ৯১% রিটার্ন দাখিল করছে না। প্রকৃতপক্ষে নিবন্ধিত কত কোম্পানি সচল রয়েছে তা খতিয়ে দেখার দাবি সিপিডির। আইন না মানার জন্য এসব প্রতিষ্ঠানকে ক্রিমিনাল অফেন্সে শাস্তির সুপারিশও করা হয়েছে। সহকর্মী মেহেরমণি নিউজরুম থেকে আবারও যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আরও একটু বিস্তারিত জানার জন্য। মেহেরমণি, যেখানে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, আমি মেহেরমণিকে দেখতে পাচ্ছি না, যেখানে আমাদের বাজেটই প্রায় ৮ লাখ কোটি টাকা, সেখানে ২.৫ কোটি টাকার ২.২ লাখ কোটি টাকার উপরে যদি কর ফাঁকি দেয়া হয়, তাহলে তো বাজেট এমনিতেই বাস্তবায়ন হতো যদি এগুলো আদায় করা যেত, তাই না? জুয়েল, আপনি যেমনটি বলছিলেন যে বাজেটে যে বাস্তবায়ন করবে সেটা তো আসবে রাজস্ব আহরণের উপর নির্ভর করে। এখন রাজস্বই যদি আপনি কাঙ্ক্ষিতভাবে অর্জন না হয়, তাহলে বাজেট কিভাবে বাস্তবায়ন হবে? ফলে আমরা দেখি মাঝপথে প্রতি বছরই বাজেটের একটি সংশোধন আসে, সে রাজস্ব আহরণেও সংশোধন আসে, এডিপি বাস্তবায়নেও সংশোধন আসে, এবং মূল যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয় সেটিরও কিন্তু সংশোধন আসে। এইসব কারণে মূলত রাজস্ব আহরণ যখন আমাদের কম হয়, তখন সরকারকে অন্যান্য জায়গা থেকে সেগুলো কাটছাট করে এই আয়ের সাথে ব্যয়টিকে মেলাতে হয়, যে কারণে এই ধরনের ঘটনা ঘটে। সিপিডি আজকে তারা একটি গবেষণার একটি মডেল তারা আমাদেরকে জানিয়ে বলল যে সেখানে আমি একটু জানতে চাই যে আপনি মানে যেহেতু অর্থনীতিবিদ করেন, আপনি ভালো বলতে পারবেন যে দেখেন আমাদের ব্যক্তিগত কর আদায় যদি আপনি ছোটোখাটো আপনি কর ফাঁকি দেন, তারপরেও মানে এনবিআর মোটামুটি ঝাঁপিয়ে পড়ে। সেখানে ৯১% প্রতিষ্ঠান যারা আয়কর রিটার্ন জমা দেয় না, তারা এইভাবে ব্যবসা করছে কি করে? এটি একটি বড় প্রশ্ন যে এই জায়গাটি এতদিন যাবত এনবিআর বরাবরই বলে এসেছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তারা নিজেদের মধ্যে সংস্কার আনছে, বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু এই যে আজকে সিপিডি যেটি বলল যে ৯১% প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে হয়তো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, যেগুলো নিবন্ধন নিয়েছিল এর আগে হয়তো বন্ধ হয়ে গেছে, বা কোনোটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি সিপিডি হিসেবে যদি 20% বন্ধ হয়ে যায়, তারপরেও তো বিশাল একটি সংখ্যক প্রতিষ্ঠান যেগুলো ব্যবসা করছে, অথচ তারা রিটার্ন দিচ্ছে না। অথচ আমরা বারবারই বলে আসছি যে বাংলাদেশে রাজস্ব আহরণ কম জিডিপির তুলনায়, কারণ জিডিপির সাইজ বাড়ছে, জিডিপির আকার বাড়ছে, মানে অর্থাৎ জাতীয় উৎপাদন বাড়ছে, কিন্তু সেই তুলনায় রাজস্ব বাড়ছে না। এইসব কারণে কিন্তু এগুলোতে কেন রাজস্ব বোর্ড আসলে নজর দিচ্ছে না, বা কেন সময় অন্তর এগুলো আপডেট করে না, সেইটি কিন্তু অনেক বড় একটি প্রশ্ন। আপনি এর পাশাপাশি আরেকটা প্রতিবেদন করেছেন, আমি সেই প্রতিবেদন দেখাইনি, তারপর সেখান থেকে প্রশ্নটা আসতে চাই যে সরকারি সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর কর ফাঁকি রোধের ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ড। সেই ভাঙলে কতটুকু আয় হবে, পাশাপাশি এটার সঙ্গে এই যে যারা ফাঁকি দিল ২০২৩-২০২৪ অগাস্টের পর থেকে আগের সরকার নাই, বর্তমান সরকার কি পরিবর্তনটা আনলো, আপনার চোখে পড়েছে কিছু? আসলে যেটি হচ্ছে যে প্রতি বছরই বাজেটের আগে এবছরও আমরা এই একই জিনিসই দেখছি যে একটা প্রাক বাজেট একটি আলোচনা হয় রাজস্ব বোর্ডের সাথে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আসেন। এখানে সবারই মোটা দাগে একটি প্রস্তাবনা থাকে যে ভ্যাট ট্যাক্স কমানোর জন্য, এবং আপনি দেখবেন যে এই বাংলাদেশের যেই সেক্টরটি যত বেশি সংগঠিত সেই সেক্টরের প্রভাব তত বেশি, এবং তারা সবচেয়ে বেশি কর অবকাশ সুবিধাটি নিয়ে থাকে। তারা সবসময় বলে থাকে যে বিনিয়োগ বাড়বে, আমাদের ইনসেন্টিভ দেন, অর্থাৎ কর যে দিতে হয় সরকারকে সেটি আমাদের একটু কমিয়ে দেন, বা কয়েক বছরের জন্য কম রাখেন, বা খাত ভিত্তিক আমাদের রপ্তানির বিপরীতে এ সুবিধা দেন। বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো আদায় করে সেটি সিপিডি হিসেবে ৭১,০০০ কোটি টাকা, সেটি এই এক অর্থ বছরেই হচ্ছে সরকার কর সুবিধা দিয়েছে ব্যবসায়ীদের। কিন্তু দেখা গেছে সেই তুলনায় কিন্তু বিনিয়োগ হয় অথবা হয় না। এটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে এই কর সুবিধাটি দিলেই যে বিনিয়োগ বাড়বে, কিন্তু বিনিয়োগ বাড়ানোর কথা বলে প্রতি বছরই দেখা যায় যে বিভিন্ন খাত, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা তারা কর সুবিধাটি নেয়। এখন এই যে রাজস্ব বোর্ডের যে উপরে যে চাপ সৃষ্টি করে যে গোষ্ঠীটি, যারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী থাকে, তারা আর্থিকভাবে অনেক শক্তিশালী থাকে, এই গোষ্ঠীটি প্রতি বছরই সরকারকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে থাকে। ফলে মাঝপথে এসে আমরা দেখি অনেক সময় এসআরও জারি করেও
এনবিআর নানা ধরনের করের যে তারা যে নীতিমালা সেটি ভেঙে দেয়, অর্থাৎ কর নীতিমালা যে একটি কনসিস্টেন্সি অর্থাৎ একটি ধারাবাহিকতা সেটি কিন্তু অনেক সময় থাকে না। এই সব কারণে এখন যে ভাঙার কথা বলা হচ্ছে, রাজস্ব বোর্ডকে ভেঙে দুটি প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে, একটি নীতি আরেকটি হচ্ছে বাস্তবায়ন। এই দুটি হলে যেটি ঘটবে যে যারা নীতি কাঠামো তৈরি করে তারাই তো বাস্তবায়নটি করে, ফলে তারা ওই গোষ্ঠীটি যখন এই রাজস্ব বোর্ডের উপর তারা প্রভাব বিস্তার করে তখন তারা এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। ফলে দুটি বিভাগ আলাদা হয়ে গেলে যেটি হবে যে যারা নীতি করে তারা বাস্তবায়নটি দেখবে না, ফলে বাস্তবায়ন যারা করবে তারা নীতিটা দেখবে না, বলে যেটি হবে যে নীতি কাঠামো ভাঙতে পারবে না। এক, দুই হচ্ছে ফাঁক ফোকরগুলো আসলে তারা বুঝতে পারবে না বা জানবে না, ফলে এখানে একটি ভালো একটি গতিশীল রাজস্ব বোর্ড গতিশীল হবে এমন আশা করা হচ্ছে। কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন থাকছে যে আপনি যতই ভাঙেন রাজস্ব বোর্ডের মধ্যে যদি দুর্নীতির এই যে বর্তমান যে সিস্টেমটি আছে সেটি যদি না কমানো হয় এসব ভেঙেও আসলে কোনো লাভ হবে না। তার মানে এটা একটা এই কথাটা ঠিক মেহেরমণি, আপনার সাথে আমি যুক্ত করে দিই যে যারা কর ফাঁকি দিচ্ছে তারা কিন্তু কর ফাঁকি দিচ্ছে সেরকম না। কর হয়তো 1 কোটি টাকা আসে, রাজস্ব বোর্ডের কর্মকর্তাকে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে সেটি একটা সমন্বয় করা হয়। তার মানে ওই দুর্নীতিটা না ভাঙতে পারলে কিন্তু কাজের কাজ কিছু হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা মেহেরমণি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।